বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও মিশর। ডালাস স্টেডিয়ামে জয়ী দল উঠবে শেষ 16-তে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 12টায়। অপরাজিত মিশর ভরসা রাখছে মোহাম্মদ সালাহর উপর। অস্ট্রেলিয়া নির্ভর করছে দুর্দান্ত রক্ষণ ও গোলরক্ষক প্যাট্রিক পিচের পারফরম্যান্সে। দুই দলের এর আগে আন্তর্জাতিক ফুটবলে মাত্র দুইবার মুখোমুখি হয়েছে। 1987 সালে টাই ব্রেকারে অস্ট্রেলিয়া 4-3 ব্যবধানে জেতে। 2010 সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিশর 3-0 গোলে অস্ট্রেলিয়াকে হারায়। গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে উঠেছে মিশর। অন্যদিকে অস্ট্রেলিয়া শুরুতে তুরস্ককে হারায়, পরে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় এবং প্যারাগুয়ের সাথে ড্র করে নকআউটে উঠেছে। এই ম্যাচটির বিজয়ী দল শেষ 16তে খেলবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচের জয়ী দলের বিপক্ষে। বিশ্বকাপের রাউন্ড অফ 32-এর প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও ঘানা। শনিবার কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল 7:30টায়। গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়ার সামনে বড় চ্যালেঞ্জ ঘানার শক্ত রক্ষণ। গ্রুপ কে এর শীর্ষ দল হিসেবে নকআউটে উঠেছে কলম্বিয়া। উজবেকিস্তানকে 3-1 আর ডিআর কঙ্গোকে 1-0 গোলে হারায় হামেস রদ্রিগেজরা। পর্তুগালের সঙ্গে করে গোলশূন্য ড্র। অন্যদিকে তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে শেষ 32-এ উঠেছে ঘানা। কলম্বিয়ার আক্রমণে থাকবেন লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ ও জেমস রদ্রিগেজ। ঘানার ভরসা অভিজ্ঞ জর্ডান আইউ, টমাস পার্টে ও আতিয়ান সেমেনিও। এর আগে কোনো বিশ্বকাপ প্রীতি ম্যাচ বা অন্য কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়নি। নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ভোরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেপ ভার্দে পরীক্ষা। তবে আলবিসেলেস্তেদের হারিয়ে আরও একটি চমকের অপেক্ষায় কেপ ভার্দে। বিপরীতে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়েই চোখ আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনের। বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে দু দলের লড়াই। যুক্তরাষ্ট্র থেকে মুজনেবিন তারেকের পাঠানো প্রতিবেদন বিস্তারিত। বিশ্বকাপ শুরুর 3 সপ্তাহ পর চেনা আঙিনায় লিওনেল মেসি। ইন্টার মায়ামির অনুশীলন গ্রাউন্ডে সঙ্গী ডি পল সহ পুরো দল। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়া আলবিসেলেস্তাদের। স্বস্তির খবর, চোটমুক্ত হয়ে ম্যাচ খেলার জন্য ফিট সেন্টার ব্যাক রোমেরো। জায়গা ছেড়ে দিতে হতে পারে ওতামেন্ডিকে। লেফট ব্যাকে তাগলিয়াফিকোর পরিবর্তে মেদিনা হতে পারেন স্কালোনির পছন্দ। জর্ডানের বিপক্ষে বিশ্রামে থাকা মিডফিল্ড ত্রয়ী ডিপল, অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ ফিরছেন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। আক্রমণ ভাগে লাউতারো নাকি আলভারেজ চূড়ান্ত করেননি স্কালোনি। উরুগুয়ে ও স্পেন, দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে রুখে দেয়া কেপ ভার্দেকে নিয়ে বাড়তি সতর্ক আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উরুগুয়ের পরিবর্তে কেপ ভার্দেকে সম্ভাব্য প্রতিপক্ষ মেনে নিয়েছেন প্রস্তুতি। তবে তীব্র রোদ ও গরমে ম্যাচ নিয়ে আছে অস্বস্তি। কেপ ভার্দে এমন একটা দল যারা এখনো হারেনি। কিছু ম্যাচে তো ওরা আরো বেশি পাওয়ার যোগ্য ছিল, যেমন সৌদি আরবের বিপক্ষে ম্যাচটায় আমার মনে হয় ওদেরই জেতা উচিত ছিল। ওদের দলে টেকনিক্যালি বেশ দক্ষ খেলোয়াড়ও আছে। এক কথায় দলটা বেশ ভালো। আমরা এটা আগেই বুঝতে পেরেছিলাম। শেষ পর্যন্ত ওরাই পরের রাউন্ডে উঠেছে, আর সত্যি বলতে এতে আমরা মোটেও অবাক হইনি। অভিষেক আসরে এখন পর্যন্ত অপরাজিত কেপ ভার্দে। গ্রুপ পর্বে 3 ম্যাচে 2টিতেই ক্লিনশিট। সবচেয়ে কম আয়তন ও জনসংখ্যার দেশ হিসেবে নকআউটে পা রেখে এরই মধ্যে ইতিহাস গড়েছে আটলান্টিক পারের দেশটি। মেসি ডিপলদের দুঃস্বপ্ন উপহার দিতে প্রস্তুত গোলরক্ষক ভোজিনিয়া। জমাট মিডফিল্ডে প্রতিপক্ষকে রুখে দিয়ে গতিময় কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে চমক উপহার দেওয়ার পরিকল্পনা কেপ ভার্দের। সঙ্গে কাজ করছে মেসি ও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার রোমাঞ্চ। আমরা এখানে যোগ্যতার বলে এসেছি। আমরা কোনো ভয় ছাড়াই মাঠে নামবো, আমাদের প্রতিপক্ষের মুখোমুখি হব আর বিশ্বাস রাখতে পারি যে ম্যাচ জেতার সুযোগ আমাদেরও রয়েছে। বিশ্বকাপের এই পর্বে এসে হারানোর কিছু নেই কেপ ভার্দের। তবে অঘটনের চাপ বেশ ভালোই তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনাকে। মায়ামিতে এই রোদ তো এই বৃষ্টি, আর এই লুকোচুরি খেলার মাঝেই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। মেসির বিশ্বকাপ যাত্রা থামিয়ে দিবে কি চমক দেখানো কেপ ভার্দে, নাকি বিশ্বকাপে নিজেদের রূপকথার গল্প এখানেই থেমে যাবে আটলান্টিক পারের দেশটির? এই হার্ড রক স্টেডিয়াম কার জন্য কি চিত্রনাট্য সাজিয়ে রেখেছে সেটি এখন দেখার অপেক্ষা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, মায়ামি, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা কমিটির টিম সুযোগ সুবিধা পাচ্ছে বেশি, এমন অভিযোগের প্রশ্নে কড়া জবাব দিলেন লিওনেল স্কালোনি।
বললেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে। আর্জেন্টাইন কোচ স্পষ্ট জানিয়ে দিলেন দলের বর্তমান অবস্থান কোনো বিশেষ সুবিধার কারণে নয়। লিওনেল মেসি থেকে শুরু করে পর্দার আড়ালে থাকা কিটম্যান সবার সমান অবদানেই আর্জেন্টিনা আজ বিশ্বসেরা। মেসিকে লাল কার্ড দেয় না রেফারি, বেশি বেশি পেনাল্টি পায় আর্জেন্টিনা। তাদের খেলা পড়ে দুর্বল দলের সাথে। কাতার বিশ্বকাপ জয়ের পর এসেছে নতুন বিশ্বকাপ, তবে আর্জেন্টিনাকে নিয়ে অভিযোগগুলো সেই পুরনোই আছে। আলবিসেলেস্তাদের বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার অভিযোগ নিয়ে সরগরম থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে এবার সেই বিতর্ক সরাসরি ধেয়ে এলো বিশ্ব চ্যাম্পিয়নদের সংবাদ সম্মেলনেই, আর তাতেই কড়া জবাব আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ যা খুশি লিখতে বা বলতে পারে, আর সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তাই এ ধরনের গুজবে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, কারণ দল জিতলেই অনেকেই এমন অভিযোগ তোলে। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই অভিযোগকে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ সামাজিক যোগাযোগ মাধ্যমকেই তোলেন কাঠগড়ায়। এসব বিষয়ে মনোযোগ না দিয়ে আর্জেন্টিনা কোচের চোখ আপাতত কেপ ভার্দে ম্যাচেই। সোশ্যাল মিডিয়ার যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনই যে কেউ সেখানে যা খুশি পোস্ট করতে পারে এবং তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি সর্বত্র পৌঁছে যায়। তবে আমরা এসব বিষয়ে কোনো মনোযোগ দিচ্ছি না। সবচেয়ে সহজ সমাধান হলো সামাজিক যোগাযোগ মাধ্যম না দেখা, সোশ্যাল মিডিয়া পড়া বন্ধ করে দিন, তাহলে এসব বিষয় নিয়েও ভাবতে হবে না। স্ক্যালোনি স্পষ্টই জানিয়েছেন দলের বর্তমান অবস্থান কোনো বিশেষ সুবিধার কারণে নয়, বরং মাঠে সবার সম্মিলিত ত্যাগের ফল। লিওনেল মেসি থেকে শুরু করে পর্দার আড়ালে থাকা কিটম্যান মারিও দে স্তেফানো সবার সমান অবদানেই আর্জেন্টিনা আজ বিশ্বসেরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ইরানে চলছে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায়ের আনুষ্ঠানিকতা। দেশ জুড়ে চলছে নানা আয়োজন। আনুমানিক ২ কোটি লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। কাল থেকে শুরু হবে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপন। তবে নিরাপত্তাজনিত কারণে বাবার জানাজায় অংশ নেবেন না ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা চিরপরিচিত ময়দানে শেষবার হাজির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে কফিনবন্দি, কোনো খুতবা বা রাজনৈতিক ভাষণ দেবেন না, বরং তার এই নিথর মরদেহে শ্রদ্ধা জানাবেন সর্বসাধারণ। বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হুসেইনিয়াতে উন্মোচন করা হয় খামেনির কফিন। প্রথমবার প্রকাশ্যে আসে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার পুত্রবধূ, 14 মাসের নাতনি, কন্যা ও জামাতার মরদেহ, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বরণ করেছেন শাহাদাত। কান্না আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শীর্ষ নেতাকে হারানো অত্যন্ত মানসিক চাপের বিষয়। এই ঘটনা অনেক বেশি বড় ও বেদনাদায়ক। খুব খারাপ লাগছে। মহান নেতাকে শেষ বিদায় জানাতে যাচ্ছি। আমিও যুদ্ধে বাবাকে হারিয়েছি। মনটা ভারাক্রান্ত, অদ্ভুত অস্বস্তি কাজ করছে। কি করব বুঝতে পারছি না। নিহতদের প্রতি সম্মান জানান বিভিন্ন দেশ ও ধর্মের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ 30 দেশের কয়েকটি দল। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হবে। সপ্তাহব্যাপী চলবে আনুষ্ঠানিকতা। 6 জুলাই তেহরানের প্রথম দফা জানাজার পর খামেনি সহ অন্যদের মরদেহ নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখানে আরেক দফা জানাজার পর 8 জুলাই ইরাকে নেওয়া হবে মরদেহ। নাজাফ ও কারবালায় আরও 2 ধাপে হওয়ার কথা জানাজা। 9 জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। আনুমানিক 2 কোটি লোক সমাগম হতে পারে আয়াতুল্লাহ খামেনির জানাজায়। ধারণা যা হবে ইরানের ইতিহাসে সর্ববৃহৎ। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে ঢল নেমেছে বিদেশি প্রতিনিধিদের। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছাড়াও প্রয়াত খামেনিকে শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। এরই মধ্যে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। তেহরান গিয়েছেন কাতার, তুরস্ক, ভারতের প্রতিনিধি দল। খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হওয়ার 4 মাস পর শুরু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় আনুষ্ঠানিকতা। শুক্রবার তেহরানে খামেনির কফিন প্রকাশ্যে আনা হয় বিদেশি অতিথি ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের শ্রদ্ধা জানানোর জন্য।
ولكن لا تشعرون ইরানের গ্র্যান্ড মোসাল্লাহ মসজিদে আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। এর আগে দেশটির স্পিকার বাঘের গালিবাফের সাথে বৈঠক করেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির সেনাপ্রধান আসিম মুনিরও। খামেনিকে শ্রদ্ধা জানান ইরাকের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও স্পিকার। এছাড়াও দেশটির রাজনৈতিক নেতারা অংশ নেন ইরানের সর্বোচ্চ নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায়। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী, জর্জিয়া ও তাজিকিস্তানের প্রেসিডেন্টও যোগ দিয়েছেন এই আনুষ্ঠানিকতায়। আজারবাইজান, উজবেকিস্তান, বেলারুশের পার্লামেন্ট স্পিকার, কাতারের সুরা কাউন্সিল স্পিকারও শ্রদ্ধা জানান প্রয়াত খামেনিকে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট, কাজাখস্তান, নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী, ওমান, আফগানিস্তান ও ভারতের প্রতিনিধি দলও বর্তমানে অবস্থান করছেন তেহরানে। শীর্ষ হিজবুল্লাহ নেতারা অংশ নেন শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায়। ছিলেন ফিলিস্তিনের প্রতিনিধি দলও। রাশিয়ার মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা সম্মান জানিয়েছেন খামেনিকে। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মীয় ও রাজনৈতিক নেতারা হাজির হয়েছেন তেহরানে। এদিকে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, আইআরজিসি ও সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারাও তাদের প্রিয় আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শুধু রাস্তাঘাট নয়, মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারাই প্রকৃত উন্নয়ন। ঠাকুরগাঁওয়ে সোলার সেচ পাম্প উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, প্রকৃত উন্নয়ন সেটাই যার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয়। সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব সোলার সেচ পাম্প তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ঠাকুরগাঁয়ের সাইকেল মেকানিক সোলেমান আলী। সকালে ঠাকুরগাঁয়ের রায়পুর ইউনিয়নে সোলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং অবকাঠামোগত উন্নয়ন করবে সরকার, তবে সোলেমানের উদ্ভাবন থেকে মানুষ উপকৃত হবে। এটাই প্রকৃত উন্নয়ন। খালি রাস্তাঘাট আর মসজিদ, মাদ্রাসা চাইলে ভাই উন্নয়ন হয় না। এইটা হচ্ছে উন্নয়ন। নিজের আয় বাড়াইছে, মানুষের আয় বাড়াচ্ছে, এটাই হচ্ছে কাজ। রাস্তাঘাট তো চলবেই, রাস্তাঘাট হবে, সরকার করবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে, এগুলো হচ্ছে কাজ। দেশীয় প্রযুক্তি নির্ভর এই উদ্ভাবন সরকারি সহায়তায় সর্বত্র ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সোলেমানকে সহযোগিতারও আশ্বাস দেন মন্ত্রী। এর আগে সোলার সেচ পাম্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরও বড় করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং আরও সাশ্রয়ী করার জন্য চেষ্টা করব। পরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বেসরকারি একটি টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি ধরে দিয়ে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের দায়িত্ব। আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চিন্তা করবেন না। বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্য বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিকেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীর আয়োজনে আলোচনা সভায় তিনি কথা বলেন। জানান, সবাই মিলে এই দেশ গড়ে উঠেছে। দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির সাথে যারা জড়িত ছিল তাদের বঞ্চিত করা হয়েছে। বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জনস্বার্থকে সবচেয়ে বড় করে দেখছেন, জনগণের কষ্ট লাঘব করাকে বড় করে দেখছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পাশাপাশি আমাদের আরো অনেক কাজ আছে যেটা এই সরকার করবে। বিরোধী দলের এমপিরা কিছু কিছু স্থানে কম বরাদ্দ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নেত্রকোনায় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন তিনি। উন্নয়নে বৈষম্য করলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। নেত্রকোনা সার্কিট হাউজে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সভায় বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, কিছু কিছু স্থানে সরকারি দলের সংসদ সদস্যরা যা বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না।
যে সমস্ত এলাকায় বর্তমান সরকারি দলের সংসদ সদস্যরা রয়েছে সেগুলোকে কিছু দান দেওয়া হয়েছে, সেই সমস্ত এলাকায় যা দেওয়া হয়েছে বিরোধী দলীয় সদস্যদের ওখানে তা দেওয়া হয়নি। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলে অভিযোগ করেন জামাত আমির। বলেন, মাদকের কারণে নষ্ট হচ্ছে যুব সমাজ। যে সরকারে আসে এইসব আগের চেয়ে এখন আইন শৃঙ্খলা ভালো, এই আগটা বুঝতে পারলাম না এখন পর্যন্ত। আমরা দেখতেছি যে দেখতে দেখতে আমাদের সমাজ ডুবে যাচ্ছে, আইসেই বলে যে আগের চেয়ে এখন ভালো। এবারও বলেছেন মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকায়। উনি জানেন না এই চালান কিভাবে আসে, এটা কিভাবে বন্ধ করতে হয়। পরে পাবলিক হলে রুকন সম্মেলনে যোগ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সাইফ আহমেদ, যমুনা নিউজ। হাম ও উপসর্গ নিয়ে আজও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী ভর্তির সংখ্যা 1107। তবে গত এক সপ্তাহে তুলনামূলকভাবে কমে এসেছে ভর্তির সংখ্যা। রাজধানীর 2টো হাসপাতাল ঘুরে মিলেছে এই চিত্র। তবে ঢাকার বাইরে এখনও শিশুরা আক্রান্ত হচ্ছে হামে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আছেন 35 জন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে 33 জন, আইসিইউতে 2 জন। আক্রান্তদের অনেকে গেল কদিন ধরেই হাসপাতালে ভর্তি, কয়েকজন সুস্থ হয়ে ফিরেছেন বাড়ি। গত কয়েকদিনে হচ্ছে পেশেন্ট কম তুলনামূলক। আমাদের আগে যেমন 80 জন 70 জন পেশেন্ট ভর্তি থাকতো, গত কম 50-এর নিচে থাকে আর কি পেশেন্ট আমাদের হামের রোগী, মানে তুলনামূলক কমে গেছে আর কি। আমরা যেমন দিনে আগে হচ্ছে 35-36 বা 50 জন পেশেন্টও ভর্তি দিতাম, এখন এরকম আসতেছে না। দিনে হয়তো 5-6 জন পেশেন্ট আসতেছে আমাদের হসপিটালে। 1-2 মাসে আমাদের হচ্ছে হামে মানে মিজেলসে মারা গেছে বা এরকম পেশেন্ট আমাদের কম নাই একদম। সিলেটে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও এক শিশুর। প্রাদুর্ভাব শুরুর পর শুধু এই বিভাগে 85 জনের মৃত্যু হলো। জেলার বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 87 জন। চিকিৎসাধীন আছেন 281 জন। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি আছেন। তাপ আছে, জ্বর আছে, কাশি আছে, এরপরে আমার ডায়রিয়াও আছে। আমরা ভর্তি আছিলাম ঈদের আগে, 5 দিন আসছিলাম। খাইতে চাই কিন্তু এই যে মুখে ঘাও খাইতে পারে না। এদিকে ডিএনসিসি হাসপাতালে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 100 জন। এখানে ভর্তি আছেন 386 জন। গতকাল ভর্তি 100, এখানে ভর্তি ছিল 112 জন। বিশ্বাস কমে আবার ভর্তি বাড়ে, ভর্তি কমলে বিশ্বাস বাড়ে। গত 24 ঘন্টায় হাসপাতালটিতে হামে একজনের মৃত্যু হয়েছে, যার বয়স 33 বছর। শকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি এখনও তীব্র না হলেও এবার ডেঙ্গুর ভিন্ন ভ্যারিয়েন্ট, হামের প্রকোপ, এডিসেল লার্ভা বেড়ে যাওয়া এবং আবহাওয়ার কারণে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। বারবারই এ ব্যাপারে সতর্ক করছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ব্যক্তি সচেতনতা, সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার আর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার পরামর্শ তাদের। মোহাম্মদপুরের ফয়সাল সপরিবারে ডেঙ্গুতে আক্রান্ত হন। অন্তঃসত্ত্বা স্ত্রী আর 8 বছরের মেয়ের শারীরিক অবস্থা জটিল হলে হাসপাতালে ভর্তি করান। জানান, যেখানে ভাড়া থাকেন সেই বাড়ির অন্য পরিবারের সদস্যরাও আক্রান্ত। উনি মাথা মতো ঘুরে হাত পা ব্যথা করে। নিচে 5 জন ডেঙ্গু আক্রান্ত, উপরে আমরা 2 জন ছিলাম। ডেঙ্গুর কারণে বলে ফুসফুসে তো পানি জমে, পেটে একটু পানি জমে, ওই কারণে তাড়াহুড়ো করে আমি ডাক্তারের কাছে ভর্তি করাইছি। হাসপাতালে রোগীর সংখ্যা এখনো কম, কিন্তু প্রতিদিনে ঊর্ধ্বমুখী প্রবণতা দিচ্ছে সতর্কবার্তা। গুরুতর রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়। প্রস্রাব ইনকোষ হয়ে গেছে, তারপরে ডেঙ্গু, টাইফয়েড, তারপরে খানা দানা নাই, পেট ফুলে গেছে। স্যালাইন দেওয়াতে পেট দিয়ে পুরো শরীর ফুলে গেছিল আর বমি করেছিল, প্রস্রাব বন্ধ হয়ে গেছিল। ওই যে সরকারি ওষুধ যেগুলো ছিটাই সেটা গেছে বছরে ছিটাইছিল, এই বছরে এখনো ছিটাইনি। বাসার পাশে মানে ড্রেন আছে, প্রতিদিন দিলেও মানে দমন করা যাবে না এরকম, কিন্তু এখানে এক মাসে 2 দিন 3 দিন দিলে তো হয় না। লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া, নিজ ও আশপাশের বাসাবাড়ি পরিষ্কার রাখা এবং হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার পরামর্শ চিকিৎসক ও বিশেষজ্ঞদের। এরই মধ্যে সরকারের নির্দেশে ডেঙ্গু কর্নার প্রস্তুত হচ্ছে হাসপাতালে। ডেঙ্গু হলেই প্যানিক হওয়ার কিছু নেই। যখন পেশেন্ট শকে থাকে বা তার ভাইটালসগুলো কমে যায়, তখনই আমরা আর কি আসলে ভর্তি হতে বলি বা ডাক্তারের
একদম সান্নিধ্যে থাকতে বলি। এছাড়া প্রচুর পরিমাণে তরল খাবার, পুষ্টিকর খাবার বিশ্রামে থাকলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। এবার বিভিন্ন জেলায় অন্যান্য বছরের তুলনায় বেশি মাত্রায় এডিসের লার্ভা পাওয়া গেছে। তাই মশার প্রজনন স্থল ধ্বংস, লার্ভা নিধনে কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গুর প্রকোপ দীর্ঘ হওয়ার শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আগামী 6 মাসের মধ্যে দেশের সব 50 শয্যার হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করা হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ শেষে কথা বলেন তিনি আরও বলেন, কিডনি রোগীদের যেন ঢাকা যেতে না হয় সেজন্য সব উপজেলা হাসপাতালগুলোতে 10 শয্যার কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। আগামীতে নরসিংদীতে 1000 শয্যার হাসপাতাল করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। জনগণের সার্বিক উন্নয়নে এই সরকার বদ্ধপরিকর বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আগামী 6 মাসের মধ্যে দেখবেন কি প্রকার কাজ আমরা করেছি। যে মনোহরদীতে 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ সারা বাংলাদেশের সকল 50 শয্যা হাসপাতালকে আমরা 1 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় আরো 10টা করে বেড দিয়ে আমরা কিডনি ডায়ালাইসিস ব্যবস্থা করব, যাতে করে আমাদের কিডনি রোগীদের আর ঢাকা গিয়ে কষ্ট না করতে হয়। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুরে মাদারীপুরের শিবচরের মোড়লকান্দি এলাকায় একটি ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয় কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ভ্যানের যাত্রী বিথি আক্তার ও তার 8 বছর বয়সী ভাতিজি আয়েশার। আহত হন 3 জন। উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় আনা হয়েছে। হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এদিকে পাবনায় টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্র। এছাড়া গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 2 জনের। আম্মু হলো পিকআপের নিচে পড়ে গেছে, আর পিছে আসলে কাকা তো বই না, মামা তো মানে সুজা পাবো পড়ছে, আর হলো কাকা তো বই হলো যায় বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে পড়ছে। ওষুধের পিকআপ গাড়ি আর ভ্যান, ওই দুটোর সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে। 2 জন মারা গেছে আর 2 জন আহত। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা না গেলেও কক্সবাজারের টেকনাফ সীমান্তে থমথমে পরিস্থিতি। স্থানীয়রা জানায়, গতকাল বিকেল থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে না। বিজিবি জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আছে তারা। জোরদার করা হয়েছে টহল, ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন বিজিবির রামু সেক্টর কমান্ডার। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত টেকনাফ সীমান্তের ওপারে থেমে থেমে গোলা ও মর্টার শেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্ত। এতে জাদিমুড়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত বাসিন্দাদের মধ্যে ছড়ায় আতঙ্ক। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে বিবাদে রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খুনের ঘটনায় 4 জনকে আটক করেছে ডিবি পুলিশ। ঘটনার প্রধান আসামি মোহাম্মদ সুমন ও মোহাম্মদ শহীদকে গ্রেফতার করেছে র্যাব 2। ক্ষোভ থেকে ছুরিকাঘাতের ঘটনা। এ ঘটনায় এখনও ভুক্তভোগীর পরিবার থেকে কোনো মামলা হয়নি। স্বজনরা আবুল বাশারের দাফনের জন্য গ্রামের বাড়িতেই আছেন। 29 জুলাই ব্রাজিল জাপান ম্যাচ শেষে ব্রাজিলের জয়ে আনন্দ মিছিল বের হয়। এ সময় সেখানে এক যুবককে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে 1 জুলাই রাতে নবোদয় হাউজিং সোসাইটিতে সালিশে বসে। সেখানেই দুপক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হন আদাবর ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহ। পরে হাসপাতালে মারা যান আবুল বাশার। সাদ্দাম হোসেন চিকিৎসাধীন। স্থানীয়রা বলছেন, পূর্বশত্রুতা ছাড়া কেউ কাউকে এভাবে মারতে পারে না। সালিশের পরে সব বাইরে গেছে, পরে দেখছি আসি এখানে লোকজন পড়ে গেছে। এরপরে কিছু লোকে রিক্সা টুকাই হসপিটালে নিয়ে গেছে। সিসি ক্যামেরা ফুটেজ নিল পুলিশ এসে, তারপর আমরা ওই যে ফুটেজে দেখলাম যে কি গেল ঘটনা এগুলো। হত্যায় জড়িত থাকার অভিযোগে রিপন নামে একজন সহ 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ। ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি ব্লকের 1 নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল বাশার ও সাদ্দাম ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আহত হন।
বিশ্বকাপের এই সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাতে বড় স্ক্রিনে খেলা দেখার জায়গাগুলোতে নজরদারি বাড়াবে পুলিশ। আমি আমারটা নিয়ে আনন্দ করব, অপরকেও তার সুযোগ দিতে হবে তারটা নিয়ে আনন্দ করার জন্য। আর যেটা বললেন যে বড় বড় স্ক্রিনে দেখা হয়, এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিনটা নেয় তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এদিকে প্রয়াত মাওলানা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় গ্রেফতার সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত রাতে বাড্ডা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে একটা রিকুইজিশন দিয়েছিল, সেই রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশের সাইবার আইনকে সময় উপযোগী ও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সে লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে দ্রুত মতামত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। দুপুরে সুপ্রিম কোর্ট ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় এই তথ্য জানান তিনি। আর ডিজিটাল মাধ্যমে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রচলিত আইন যথেষ্ট নয় জানিয়ে এসব আইন যুগোপযোগী করার তাগিদ দেন অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্ট ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা। অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, অ্যাটর্নি জেনারেল, সিনিয়র আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় আদালত কক্ষে সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানান বক্তারা। আমরা দেখতে চাই এটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এটা ফয়সালা হয়েছে। যদি না হয় আমরা হয়তো নানান কর্মসূচির দিকে যাব। এখানে সারা দুনিয়াতে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, লাইভ সম্প্রচার হচ্ছে, আর আমরা সাংবাদিকদেরকে কোর্টরুমে ঢুকতে দিচ্ছি না। এটি কোনো সঠিক কাজ হইতে পারে না। এ সময় ডিজিটাল মাধ্যমে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রচলিত আইন যথেষ্ট নয় জানিয়ে এসব আইন যুগোপযোগী করার তাগিদ দেন অ্যাটর্নি জেনারেল। দিন দিন ডিজিটাল ফর্মে যে ধরনের অপরাধ আমরা প্রতিনিয়ত নতুন মাত্রায় দেখছি, সেগুলো ডিল করার জন্য আমাদের প্রচলিত আইন যথেষ্ট নয়, অপ্রতুল। সেকেলে এটাকে আপডেট করতে হবে। দেশের সাইবার আইনকে যুগোপযোগী ও আরও কার্যকর করতে সরকার কাজ করছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রয়োজনীয় আইনি সংস্কার এবং রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য করে এটাকে অ্যাপ্লিকেবল করা, এটাকে ডুয়েবল করা, এটাকে ওয়ার্কেবল করা, এর জন্য যে পরামর্শগুলি সেগুলি আপনাদের কাছ থেকে নেয়ার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হব। সভা শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গণমাধ্যমে বয়ান তৈরি প্রসঙ্গে মন্ত্রী সাংবাদিকদের জানান, এমনটা করতে গিয়ে যদি কেউ প্রচলিত আইন লঙ্ঘন করেন তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো ঘটনা দুর্ঘটনার পক্ষে যারা বয়ান তৈরি করেন তাদের প্রতি জনগণ কী দৃষ্টিভঙ্গি পোষণ করবে এটি জনগণের বিষয়। আর কেউ যদি আইন লঙ্ঘন করেন তাহলে আইন তার নিজের গতিতে চলবে। এ সময় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান তথ্যমন্ত্রী। আপনারা একই সঙ্গে আপনাদের এই প্রতিষ্ঠানের ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 2001 থেকে আপনাদের যাত্রা। বিএনপি হচ্ছে জনগণের সরকার, আর সে আদর্শ বজায় রেখে তারা কাজ করে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সহায়তা চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির সবসময় জনগণের জন্য রাজনীতি করে। নির্বাচনের আগে দেয়া কথাও একে একে বাস্তবায়ন করা হচ্ছে। অসহায় ও দুস্থদের সাহায্য কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ডক্টর আব্দুল মঈন খান। আমরা বলেছিলাম যে আপনারা একদিন কষ্ট করবেন আর আমি আপনাদের জন্য 5 বছর কষ্ট করব। আপনারা লক্ষ্য করছেন যে নির্বাচনের পর থেকে ইতিমধ্যে আমরা কিন্তু বারবার আপনাদের কাছে আসছি। নজরদারি নিশ্চিত হলে ভোজ্য তেলের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার কথা ভাববে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সিলেটের সদর উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন 30টি পণ্য নিয়ে এআই মডেল তৈরি করে বাজারে নজরদারির প্রাতিষ্ঠানিক পর্যায়ে রূপান্তর করার জন্য কাজ করছে সরকার। এ সময় তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে রপ্তানি নিম্নমুখী, তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও রপ্তানি বাড়বে। পাশাপাশি রপ্তানি বৃদ্ধির জন্য জ্বালানি সংক্রান্ত কারণে যত শিল্প কারখানা সমস্যায় আছে সেগুলো 24 ঘন্টা সচল করতে কাজ করছে সরকার। সব পণ্যের মূল্যই বাজার নির্ধারণ করে, এই একটি পণ্য রয়ে গেছে যেটি সরকারও নির্ধারণ করে দেয়। আমরা নজরটা কিভাবে রাখবো, কোন ফর্মুলার ভিত্তিতে প্রাইসিং হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা কাজ করছি। এমনি ছেড়ে দেব না, এই জিনিসগুলির সুরাহা করে তারপরে সরকারের সিদ্ধান্ত সাপেক্ষে এই কাজটি করা হবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট শেষে চলছে গণনা। 573 ভোটারের মধ্যে ভোটাধিকার দিয়েছেন 480 জন। এফডিসিতে দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ সকাল 9:30টায় শুরু হয়ে চলে 6টা পর্যন্ত। নির্বাচন ঘিরে এফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। 2 বছর পর আবারও রমরমা পরিবেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবার এক প্যানেলে সভাপতি পদে আরমান ও সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি, অন্য প্যানেলে সভাপতি পদে শিবা শানু ও সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন শুরু হয় সকাল 9:30টায়। একে একে ভোটাররা উপস্থিত হন এফডিসি প্রাঙ্গণে। আজকে একটা বিশেষ দিন মনে হচ্ছে, একটা মিলন মেলা। যারা আসবে তারা নতুন করে তৈরি করুক চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে। আমাদের এফডিসি যাতে সচল হয়, ছবি হয়, সে ব্যবস্থা করে দিন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসে শিল্পীরা এফডিসি ভবন, এসি ও লাইটিং সমস্যার সমাধান সহ কাজের পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন। এবারে যারা বিজয়ীর যারা আসবেন তারা এই যে এফডিসি যে পুরনো বিল্ডিং থেকে শুরু করে যেগুলো আসলে আমাদের সেই পুরনো ঐতিহ্যকে বহন করে সেগুলো রিপেয়ার হবে। আমি শুধু দাঁড়াবো না, আমি শুধু নির্বাচনে নির্বাচিত হব না, নির্বাচনের জন্য একটা শখ ছিল, আমি নির্বাচনে দাঁড়ালাম না, ভাই সেবা করতে হবে। ইলেকশনের দিনটা এটা আমার পার্সোনালি খুব প্রিয় একটা দিন, কারণ আমি ছোটবেলা থেকে যাদের দেখে এসেছি এবং এখন যাদের সাথে কাজ করছি সবাইকেই আমি এক ছাদের নিচে ওই দিন পাই। শুধু তাদের না, দায়িত্ব আমাদেরও তাদের সাথে মিলে একসাথে কাজ করা। হ্যাঁ, ওরা তো কয়েকজন, এই অল্প কয়জন দিয়ে তো একটা ইন্ডাস্ট্রির এত বড় জায়গাটা সামাল দেওয়া উচিত না। শিল্পীদের কাজের পরিবেশ উন্নত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন দুই প্যানেলের প্রার্থীরা। এখানে শিল্পীর অধিকার, সম্মান, আমি ক্যাবিনেটে থাকা অবস্থায় ইনশাল্লাহ এটা আমার লড়াই করে হোক, যুদ্ধ করে হোক, এটা আমি ওনাদের অর্জন করে দিবই দিব। আমরা 573 জন ভোটার আছেন, তাদেরকে নিয়ে বসবো, তাদের যেটা প্ল্যান হবে, যেটা তারা পরিকল্পনা করবে, ওটাই আমাদের ইশতেহার। আমাদের চাওয়া পাওয়া, আমাদের ইন্ডাস্ট্রি যেন আগের মতো ফিরে আসে। এদিকে সকাল থেকে ভোট সুষ্ঠু হয়েছে বলেও জানান নির্বাচন কমিশন। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আমাদের ভোট গ্রহণ চলছে, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো খবরও পাওয়া যায়নি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপের উত্তাপের সঙ্গে এবার পাল্লা দিচ্ছে প্রকৃতির উত্তাপও। সাধারণত শীতল আবহাওয়ার জন্য পরিচিত নিউ ইয়র্কে হঠাৎ তীব্র গরমে হাঁসফাঁস করছেন নগরবাসী। দিনের গরম এড়াতে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। বিকেলের দিকে কিছুটা স্বস্তির খোঁজে পার্কগুলোতে বাড়ছে মানুষের ভিড়। এই দাবদাহের প্রভাব পড়েছে বিশ্বকাপের মাঠেও। কয়েকদিন আগে তীব্র গরমে নিউ ইয়র্কে গ্রুপ পর্বের ফ্রান্স সুইডেন ম্যাচ অনুষ্ঠিত হয়, আর পরশু নিউ জার্সিতে ব্রাজিল নরওয়ের শেষ 16 ম্যাচেও তীব্র গরম বড় পরীক্ষা হয়ে উঠতে পারে ফুটবলারদের জন্য। গ্যালারিতে ছাউনি থাকলেও খোলা ফ্যান জোনে রোদের তাপ সহ্য করে এই প্রিয় দলের খেলা উপভোগ করছেন সমর্থকেরা। তীব্র গরমের পর ভারতের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে মুম্বাই, থানে ও পলঘরে। সতর্ক থাকতে বলা হয়েছে বাসিন্দাদের। গেল কয়েক ঘন্টায় শুধু মুম্বাইয়ে গড়ে 114 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সমুদ্র তীরে উঁচু ঢেউয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের জেরে শহরের বহু স্থান জলাবদ্ধ। ব্যাহত হচ্ছে যান চলাচল। রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টিপাতের কারণে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। ওড়িশায় দেওয়া হয়েছে রেড অ্যালার্ট। এদিকে উত্তরাখণ্ড, গুজরাট ও আসামেও অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। আগামী কয়েকদিন ভারত জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে, এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যা করেছে বিদ্রোহী গোষ্ঠীরা। এরপরই আগুন ধরিয়ে দেওয়া হয় বিমানটিতে। বৃহস্পতিবার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। তাতে এই তথ্য জানানো হয়।
শুক্রবার ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী মার্কিন ওই পাইলটের মরদেহ উদ্ধার করে। নিহত মার্কিন পাইলটের নাম নিকোলাস এফ কস্টিন। পাপুয়ার প্রত্যন্ত গ্রামে খাদ্য, জ্বালানি মতো প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের কাজ করতেন তিনি। তবে বেসামরিক বিমানটিতে প্রায় ইন্দোনেশিয়ার সেনা সদস্যদের পরিবহন করতে বলে অভিযোগ বিদ্রোহী গোষ্ঠীর। এরই জেরে তাকে হত্যা করা হয় বলে জানায় তিনি। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।